একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা থাকছেন অতিথি হিসেবে। তাদের সাথে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। হাঁস চুরি করতে গিয়ে ৩ শিবির কর্মীকে আটক করেছে নোয়াখালী পুলিশ, এমন ক্যাপশনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ৩ শিবির কর্মীর সামনে ৩টি হাঁস। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরো দাবিটি মিথ্যা। ভিন্ন ঘটনার ৭ বছর আগের ছবি এটি। এডিট করে মূল ছবির সাথে হাঁস বসিয়ে দেওয়া হয়েছে। ওদিকে আনসার সদস্যদের ওপর এনসিপি হামলা করেছে এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়েছে। যাচাই করে দেখা গেল কোনো হামলার ঘটনা ঘটেনি, ওটা ছিল আনসার সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণের ভিডিও। দর্শক, চলুন শুরুতেই এমন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে, যেখানে ৩ জন ব্যক্তির সামনে ৩টি হাঁস রাখা হয়েছে। ক্যাপশনে দাবি করা হয়েছে, রাতে হাঁস চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ করেছে নোয়াখালী সদর থানার পুলিশ। স্থানীয়দের ভাষায় তারা রাতে হাঁস পার্টি করত। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সম্প্রতি নোয়াখালীতে হাঁস চুরির ঘটনায় আটক শিবির কর্মীর ছবি নয়, বরং কুমিল্লার লাকসামে নাশকতার অভিযোগে ২০১৮ সালে আটক ৩ শিবির নেতার ছবি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ছবিতে ৩টি হাঁস বসিয়ে এই মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে আনসার ক্যাম্পে ভয়াবহ হামলা, এনসিপি ও সমন্বয়ক সম্মিলিতভাবে হামলা চালায় আনসার বাহিনীর ওপর, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায় দাবিটি মিথ্যা। সাম্প্রতিক সময়ে কোনো আনসার ক্যাম্পে হামলার ঘটনা ঘটেনি। এটি মূলত আগামী জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিহতের বিষয়ে আনসার সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ভিডিও। একটি স্বর্ণের দোকানে ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, রাজধানীতে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লক্ষ কোটি টাকার স্বর্ণ লুট, এটাই সংস্কার। এই ভিডিওটি ভালো করে বিশ্লেষণ করে দেখা যায় দাবিটি মিথ্যা। এটি ঢাকাতে কোনো ডাকাতির দৃশ্যের নয়, বরং ভারতের পাঞ্জাবের এক স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্য। এটাকেই গুজব হিসেবে প্রচার করা হয়েছে। গুজব আরও আছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জঙ্গি বাহিনী ৩টি বোমা হামলা করেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে একটি বহুতল ভবনের ছাদ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে অনুসন্ধানে জানা যায় ভিডিওটির সঙ্গে জঙ্গি হামলার কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে মোহাম্মদপুরের একটি বহুতল আবাসিক ভবনে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিওকে বোমা হামলার দাবিতে ছড়ানো হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সহিংসতার মিথ্যা খবরকে সংঘবদ্ধভাবে ছড়ানো হচ্ছে। সবকটি প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়ার ফলে ভাইরাল হচ্ছে দ্রুত। বিভ্রান্তি এড়াতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি শুধুমাত্র দায়িত্বশীল গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, একাত্তর। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম এবং তার আগেই জানিয়েছি আমাদের সাথে আজ থাকছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তাদের সাথে আলোচনায় চলে যাচ্ছি এবারে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি একাত্তরে। আমি শুরুতেই ডক্টর জামাল উদ্দিন রুনুর কাছে আসতে চাই। এই যে অপতথ্য নিয়ে আমরা কথা বলছি, আমরা প্রতিবেদন দেখছিলাম, অপতথ্য প্রতিদিন ছড়াচ্ছে, বিভিন্ন বিষয়ে ছড়াচ্ছে এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অপতথ্য বেশি ছড়াচ্ছে। এই সব কিছুই এখন মোটামুটি দৃশ্যমান। আপনার কি মনে হয় যে রাজনৈতিক প্রেক্ষাপট এখন যেমন, তাতে এই অপতথ্যগুলো কি ধরনের প্রভাব ফেলতে পারে মানুষের মনে? ধন্যবাদ একাত্তর মিডিয়ার অগণিত দর্শক শ্রোতাকে। ফেক নিউজ গ্যালারির মাধ্যমে আমরা এই বিষয়ে আপনারা যে সচেতনতামূলক যে প্রচারণাটা করেন বা এরপরে যে অনুষ্ঠানটা করেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি খুবই গুরুতর। এখন নির্বাচন সামনে, সেটা তো বটেই,
যে ধরনের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি চলছে, সেখানে এই ধরনের ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন আমাদের রাষ্ট্র, সমাজ এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে এর বিরূপ প্রভাব পড়ছে, আগামীতে আরো পড়বে। এই ক্ষেত্রে আপনি সঠিকলি পয়েন্ট আউট করেছেন। এটি নিয়ন্ত্রণ করার রাস্তা কি? রাস্তা দুই তিনটি। প্রথমত, প্রতিটি সচেতন ব্যক্তিকে মনে রাখতে হবে আসলে খবরটি কোন সোর্স থেকে এসেছে, কারা প্রচার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল খবর সত্য নাও হতে পারে, এই সন্দেহ থেকে হলেও তাদের যেন এই বিষয়ে যথাযথ যারা অথেন্টিক মিডিয়া আছে সেখান থেকে কোনো প্রচারণা হচ্ছে কিনা সে ব্যাপারে সজাগ থাকা। দ্বিতীয়ত, সরকারের একটা এই যে এটার গভীরতা অনুধাবন করে সরকারের একটা সেল তৈরি করা উচিত মিডিয়াকে নিয়ে, পার্টনার হিসেবে মিডিয়াকে নিয়ে সরকারের একটা সেলের মাধ্যমে যত ধরনের অপতৎপরতা আছে তার উপরে ইনভিজিলেশন করা, সেইটাকে সামনে রেখে যে যে অপতৎপরতা চালাচ্ছে, যারা ফেক নিউজ, ডিসইনফরমেশন ছড়াচ্ছে, সেগুলিকে চিহ্নিত করে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া, এবং এটি আমার মনে হয় যে এখন সময়ের দাবি। আর তৃতীয়ত হচ্ছে যে আমি মনে করি যে সব সময় সত্য প্রকাশ করা সব সময় মানে এটা প্রযোজ্য। যে কোনো ক্ষেত্রেই যে কোনো তথ্য আসলে আমাদের যে মেইন স্ট্রিমিং মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়া হোক, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া হোক, সে ব্যাপারে কার্যকরভাবে তারা এই তথ্যগুলিকে তুলে ধরা, এর মধ্য দিয়ে জনগণ কিন্তু বুঝতে পারবে যে সঠিক তথ্য কোনটি এবং এর থেকে বিরত হবে। তবে আমি মনে করি সামাজিক একটি আন্দোলনও হওয়া উচিত। কারণ কি, ইদানিং শুধুমাত্র আপনার রাজনীতিকে সামনে রেখে না, ব্যক্তিগত চরিত্র হনন, ব্যক্তিগত পরিস্থিতি, বিশেষ করে টিনেজদের মধ্যেও কিন্তু এই ধরনের প্রবণতার ফলে অনেক তরুণ তরুণী কিন্তু এই ভয়ানক পরিস্থিতির শিকার হয়ে আত্মহনন পর্যন্ত করছে। তাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, পরিবারের দুর্বিষহ পরিস্থিতি তৈরি হচ্ছে। সঙ্গত কারণে এই মুহূর্তে যেমন আমাদের সামাজিক মাধ্যমগুলি খুবই প্রয়োজনীয় একটা দিক থেকে, আরেকটা দিক থেকে আমাদের নানাভাবে কিন্তু আমাদেরকে ঝুঁকির মুখে ফেলছে, পরিবার এবং সমাজ এবং রাজনীতি এবং আমাদের যে ইনস্টিটিউট আছে সেগুলিকেও। সঙ্গত কারণে আমি মনে করি এই ব্যাপারে কার্যকর একটা ভূমিকা সরকার রাখবে, এবং মিডিয়ার যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে এবং প্রিন্টিং মিডিয়া আছে তাদের সাথে যোগসূত্র স্থাপন করে একটি সেল তৈরি করা, যার মধ্যে দিয়ে মনিটরিং করে এবং দোষীদেরকে শাস্তির আওতায় আনা এবং সঠিক তথ্যটি বুলেটিনের মাধ্যমে প্রতিদিন যাতে প্রকাশ করা হয়। জি, আপনি বেশ কিছু পয়েন্ট তুলে ধরলেন। তানভীর হাসান জোহা, এখানে একটা পয়েন্ট ছিল যে যারা ছড়াচ্ছে এই অপতথ্যগুলো তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা, তাদেরকে চিহ্নিত করা কতখানি চ্যালেঞ্জিং? জি, ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে কথা বলার পূর্বে আমি একটি বিষয় একটু বলতে চাই। এই সামগ্রিক ফেক নিউজটাকে কিন্তু একা থামানো যায় না। এটার জন্য তিনটি জিনিসের খুব প্রয়োজন। একটা হচ্ছে টেকনোলজি, আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি, আরেকটা হচ্ছে কমিউনিটি সাইকোলজি। আমি আবারও বলছি কমিউনিটি সাইকোলজি। সুতরাং আমাদের সামনে নির্বাচন, এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের পক্ষ এবং বিভিন্ন রকমের রাজনৈতিক দলকে উস্কে দেওয়ার একটা অপচেষ্টা আমরা সবসময় দেখেছি ফেক নিউজের। এই মুহূর্তে এখন ভাইরাল কন্টেন্ট হচ্ছে কিভাবে এলাকা ভিত্তিক উত্তেজনা তৈরি করে রাখা যায় সেই বিষয়ে। এবার টেকনোলজির দিক থেকে যদি আমরা চিন্তা করি, এখন অনেক রকমের রিসার্চ এবং অনেক রকমের প্রুভেন মেশিন লার্নিং মেথোডোলজি এবং গবেষণা বিশ্বে এসেছে। তার মধ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। একটা হচ্ছে ক্রাউড ট্রায়াঙ্গেল। ক্রাউড ট্রায়াঙ্গেল মূলত ফেসবুক পেজ এবং পোস্টটাকে ট্র্যাকিং করে থাকে, এবং টুইট ডিগ আছে এবং এক্স অ্যাডভান্স সার্চ আছে। অর্থাৎ টুইটের জন্য টুইট ডিগ এবং এক্স নামে ইনস্টাগ্রামের মতো আরেকটা যেটা সম্পূরক, যে সকল সামাজিক মাধ্যম নতুন গুজবের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে, তাদেরকে নির্ণয় করার জন্য আলাদা আলাদা টুলস রয়েছে। এবং ভিইন্ড বলে সবচেয়ে ইনভিড বলে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো ভিডিওকে ফ্রেম ধরে ধরে তারা ভেরিফিকেশন করে, এবং ভুয়া ভিডিওটা কোথায় থেকে ভাইরাল হলো এবং গুগল ফ্রেম, গুগল রিভার্স ইমেজ সার্চ করে আগে কোথায় পোস্ট হয়েছে সেটা বের করা, পরবর্তীতে তারা একদম প্রথম যে সোর্স সে অবধি যাওয়ার জন্য অ্যাভেলেবল টুলস গুলো আছে। দুঃখজনক হলেও সত্যি, আমাদের এই পর্যন্ত এই সকল বিষয় মনিটর করার জন্য যতগুলো টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে,
কমিটি তৈরি করা হয়েছে, কিন্তু প্রযুক্তিগত বিষয় যে প্রযুক্তি দিয়ে সমাধান করতে হবে, আমি যে কয়টা টুলসের নাম বলেছি, এই সকল টুলসের জন্য ফ্রি এবং অ্যাডভান্স এবং পেইড যে সকল ভার্সনের ট্রেনিং দরকার, সেই ট্রেনিং গুলো অ্যাভেলেবল না। এই ট্রেনিং এর মাধ্যমে আসলে সোর্সকে নির্ণয় করলে 2-4টা উদাহরণ যদি আমরা প্রতিস্থাপিত করতে পারি কারা ফেক নিউজ ছড়াচ্ছে, তাহলে এই জিনিসটি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সমাধান হবে বলে আমি আশা করছি। ধন্যবাদ। জি, আপনাদের দুজনকেই অনুরোধ করব আমাদের সাথে একটু থাকবার জন্য। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করতে চাই, তবে একটা বিরতির সময় হয়েছে, বিরতিটা নিয়ে আপনাদের কাছেই ফিরছি আবারও। দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতির। ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। অধ্যাপক ডক্টর জামালউদ্দিন রুনু, আপনার কাছে আসতে চাই বিরতির পরে আবারও। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিউমারগুলো ছড়াচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটা খুব কমন একটা প্ল্যাটফর্ম, গ্লোবাল একটা প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই দেখা সম্ভব, খোঁজ রাখা সম্ভব। এতে করে আমাদের ভাবমূর্তি বা আমাদের আমেজ সারা পৃথিবীর সামনে ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন কিনা এইসব অপতথ্যের কারণে? অবশ্যই আমি মনে করি ক্ষুণ্ণ হয়, তবে এখন কিন্তু আস্তে আস্তে গ্লোবালি এই বিষয়ে সচেতনতা বাড়ছে। আমি যে জায়গায় পয়েন্ট আউট করতে যাচ্ছি যে আমাদের সাইবার সিকিউরিটিকে নিয়ে কাজ করার জন্য র্যাবের অথবা পুলিশ বিভাগের কিন্তু সংস্থা আছে। আমি মনে করি টেকনোলজিক্যাল জায়গা থেকে আমার সহ আলোচক খুবই চমৎকার কিছু পয়েন্ট আউট করেছেন, আমি তার সাথে একমত যে আমাদের ফরেনসিক ডিভিশনটাকে যদি আরো এনহ্যান্স করা যায়, তারা এগুলিকে ট্র্যাক করে এগুলি কয়েকটার ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আমাদের প্রতিদিন আমাদের যে মেইন স্ট্রিমিং মিডিয়া অথবা আমাদের যে অথেন্টিক মিডিয়াগুলো আছে তাদের মাধ্যমে প্রতিনিয়ত ফেক নিউজগুলি যেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, যেগুলি খুবই সংশ্লিষ্ট, যেগুলি খুবই সামাজিক অ্যানার্কি তৈরি করতে পারে, প্রাতিষ্ঠানিক সমস্যা তৈরি করতে পারে, সেই ব্যাপারে প্রতিটি মিডিয়াকে যেন বুলেটিন আকারে প্রকাশ করতে পারে সেরকম একটা এমইউ করা। এছাড়া কমিউনিটি সাইকোলজি বলতে যে কথাটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি কমিউনিটিতে এই ধরনের যদি সার্ভেলেন্স করার জন্য অথবা এমইউর মাধ্যমে পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্য দিয়ে একটা সমঝোতা তৈরি করা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল নিউজ, ফেক নিউজ, ডিসইনফরমেশন, ইভেন সত্য আসলেও সেটাকে আমরা রেফারেন্স করব না, আমরা রেফারেন্স করব সেই নিউজগুলিকে, যে নিউজগুলি আমাদের অথেন্টিক মিডিয়ার মাধ্যমে আসছে, যাদেরকে আমরা রুট হিসাবে ধরতে পারবো। এর পাশাপাশি আমার মনে হয় রাষ্ট্র এখন সময় এসেছে যে এই ব্যাপারে একটি নিয়ন্ত্রণ তৈরি করা, যে সকল অনলাইন প্ল্যাটফর্মগুলো এই সকল নিউজ প্রোভাইড করেন বা রেগুলেট করেন তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়া এবং রাষ্ট্র পর্যায় থেকে এই সকল যাতে স্ক্রিনিং করা যায় তার একটি মেকানিজম তৈরি করা। এই বিষয়টি নিয়ে আমি একটু তানভীর হাসান জোহার কাছেও জানতে চাই যে আমরা যেটা দেখি ফেসবুক, টিকটক, ইউটিউব এই মাধ্যমগুলোতে খুব বেশি পরিমাণে ছড়ায় অপতথ্য। এরকম যখন অবস্থা, এই তিনটি মাধ্যমই কিন্তু একদম সর্বস্তরে সবাই ব্যবহার করছে, এরকম তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষিতর পাশাপাশি অল্প শিক্ষিতরাও ব্যবহার করছে। রাষ্ট্রের তাহলে কি করণীয় আছে এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে? কি সতর্কতা অবলম্বন করার উপায় আছে? দেখুন, আমি খুব সংক্ষেপে একটি লাইনে আমার প্রশ্নের উত্তরটা আপনি দিতে চাই। সেটা হচ্ছে এমল্যাট, মিউচুয়াল লিগাল অ্যাটর্নি ট্রিটি। আমাদের একটা এমল্যাটটা ফোরাম, এটা ফেসবুকের সাথে সমস্ত বিশ্বের তালিকাভুক্ত কান্ট্রির সাথে তাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে যে পুলিশ এবং তৎসংশ্লিষ্ট সংস্থারা এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে যে কোনো ফেক আইডি লোকেশন বের করা, তার মেসেজকে ইন্টারসেপ্ট করা এবং তাকে ব্লক করা। সেজন্য প্রয়োজন রাষ্ট্রীয় আদেশ। সেই আদেশটি কমপ্লাই করলে পরে এমল্যাটের মাধ্যমে আমরা এই জাতীয় সমস্যার সমাধান করতে পারবো। না, কিন্তু একটু সহজ করে যদি বলি যে অনেক সময় আমরা এই ধরনের মানে বিশেষজ্ঞ মতামত পাই যে ফেসবুক যেমন মেটার আন্ডারে, তো মেটার সাথে ভালো সম্পর্ক স্থাপন এবং এইভাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সম্পর্ক ধরে রাখার মাধ্যমে কিছু সমাধান আসতে পারে। আমি একটি বিষয় আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, ফেসবুক কিন্তু কারোর সাথে ভালো সম্পর্ক করে না, তাদের দরকার কমপ্লায়েন্স। আমরা যদি যেদিন আমরা কমপ্লায়েন্সটা করতে পারবো জিডিপিআর, এই জিডিপিআর হয়ে গেলে এমল্যাট, অর্থাৎ এমল্যাট হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ মেটারই একটা নাম, যে নামের মাধ্যমে তারা আইনটি প্রয়োগ করে সংস্থাকে তাকে সমস্ত তথ্য দিয়ে দেবে। এটা রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্র। তো আমরা সেই শর্তগুলো পূরণ করলে ফেসবুক আমাদের বন্ধু হয়ে যাবে ইনশাল্লাহ।
অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয় জানা হলো। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা যুক্ত ছিলেন। আলোচনা হচ্ছিল তাদের সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।